আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে টপিক হচ্ছে বাস্তব সংখ্যার আজকের তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসের মধ্য দিয়ে আমরা আজকের আলোচনার টপিক আমরা বাস্তব সংখ্যার আলোচনার টপিকটি শেষ করব। তবে আজকের আলোচনাতে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আমি আলোচনা থেকে এড়িয়ে যাব, আবার কিছু কিছু বিষয় আছে অনেক বেশি বিস্তারিত নিয়ে কথা বলবো। ইভেন আমি আজকের আলোচনাটাই সিংহভাগ টাইম মূলত মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব, কারণ মৌলিক সংখ্যার রিলেটেড প্রবলেমসগুলি আহ, সমাধানে অনেককেই দেখা যায় ব্যাক পেতে হয়। আমরা কিভাবে কয়েক সেকেন্ডে এই সমস্যাগুলি সমাধান করতে পারবো সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো, এবং কোন কোন জায়গাগুলিতে আমাদের ভাষাগত কনফিউশন তৈরি করে সেই বিষয়গুলি নিয়েও আমরা যথারীতি কথা বলবো। তবে আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা ম্যাথ টিউটর বইটির প্রত্যেকটা যে ধাপ রয়েছে সেগুলি আপনারা ধারাবাহিকভাবে পড়বেন। তবে আজকের ক্লাসের শুরুতেই আপনাদের কয়েকটি গুড নিউজ দিতে চাই, ভালো খবর দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা বিভিন্ন সময় অনেকেই গ্রুপে ভিডিও রাখার ব্যাপারে একটু কথা বলছিলেন। অনেকেই বলছিলেন যে যাতে করে ভিডিওগুলি মানে দীর্ঘ সময় রাখা হয়, যাতে করে আমরা ভিডিওগুলি ডিলিট না করি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিষয়টি নিয়ে ভেবেছি, আর একটা পর্যায়ে এসে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি যে আমাদের সত্যিকার অর্থে যেহেতু আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি, এক্ষেত্রে হয়তো ভিডিওগুলি কেন ডিলিট করা উচিত সে ব্যাপারে আমি বিস্তর কথা বলেছি, যে আপনাদের অ্যাটেন্ডেন্সটা বাড়ানোর লক্ষ্যেই মূলত ভিডিওগুলি ডিলিট করা। তারপরেও যেহেতু আপনাদের পক্ষ থেকেই আপনাদের দাবিটা উঠে আসছে যে ভিডিওগুলি রাখা হোক, সেক্ষেত্রে আসলেই এই শেষ বয়সে এসে আপনাদের উপর খুব কড়াকড়ি চাপানো, অনেক কঠোর রুলস দেওয়া, সেটা আমরাও নীতিগত মানে দেখা যাচ্ছে যে স্বাভাবিক মনে করি না। কারণ হচ্ছে এই বয়সে তারাই আসলে জবটা পাবেন যারা সত্যিকার অর্থে নিজেদের উপর খড়গ চালাতে পারবেন। এছাড়া আসলে কখনোই সম্ভব না, কারণ এসএসসি ইন্টারমিডিয়েটের সময়গুলিতে একটা বাধ্যবাধকতা থাকে যে পাশ ফেলে, যেহেতু জব সেক্টরে সেই বাধ্যবাধকতা নেই, বলতে গেলে একদম উন্মুক্ত জীবন। আর উন্মুক্ত জীবনে নিয়ন্ত্রণ কেবলমাত্র একজন ব্যক্তিই আনতে পারে, অন্য কারোর পক্ষ থেকে বাইরে থেকে চাপিয়ে দিয়ে সেটি সম্ভব হয় না। তো যাই হোক, আমি আপনাদের প্রত্যেকটা পোস্ট এবং কমেন্ট আমি মানে দেখার চেষ্টা করি। হয়তো সবকটা পোস্ট এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না সময় সংকটের কারণে। তো এখানে আমরা জানি যে আমাদের যে সিক্রেট গ্রুপটি রয়েছে, এখানেও বেশ আমরা 5 থেকে 6টি আইডি আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলি স্পাই হিসেবে আমাদের গ্রুপে রয়েছে। এবং তারা 1 থেকে 2টি আইডি পেয়েছি যারা একটু তৎপর, যারা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবেশ ভিন্ন খাতে প্রভাবিত করার একটা প্রচেষ্টা ছিল। যাই হোক, আমরা কাউকেই নেগেটিভভাবে নিচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে, যারা আমাকে চিনেন, যে আমি সমালোচনাকেও অনেক পজিটিভভাবে নিই, এবং যারা প্রশংসা করে সেটাও পজিটিভভাবে নিই, কারণ একটা কাজের ভালো মন্দ দুটোই থাকে। তো যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এটি সমালোচনা থেকেই নিচ্ছি, এবং হয়তো আজকের অ্যানাউন্সমেন্টের জন্য আহ, হয়তো, যাই হোক, আমি অন্যদিকে কথা বাড়াতে চাচ্ছি না। আমার কয়েকটি গুড নিউজ হচ্ছে। প্রথমত হচ্ছে, ওকে, সম্ভবত সাউন্ড কম হচ্ছে, তাই না? একটু জাস্ট আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে, সাউন্ড কম। ওকে, এখন একটু ইকবাল ভাই একটু বলুন তো যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, প্লিজ একটু আমাকে অ্যানশিওর করুন যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, এবার ঠিক আছে, তাই না? ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসের শুরুতে কয়েকটা গুড নিউজ আমি যেটা বলতে চাচ্ছিলাম। প্রথমত হচ্ছে, আজকের পর থেকে আমরা গ্রুপ থেকে কোনো ভিডিও ডিলিট করব না, নাম্বার 1। অর্থাৎ গ্রুপে ভিডিওগুলি রেখে দেব, আপনারা যখন ইচ্ছে যে সময় হোক আপনারা দেখে নেবেন। কারণ হচ্ছে, কাউকে জোর করে আসলে নীতি চাপিয়ে দেওয়া যায় না, সেটিতে আমরা বিশ্বাস করি। তারপরেও আমরা চাচ্ছিলাম যে আপনাদের সবার উপস্থিতি
হয়তো দেখা যাচ্ছে যে আমাদের প্রাণবন্ত একটি ক্লাস উপহার দিতে পারবো আমরা। তো যাই হোক, সেক্ষেত্রে আপনারা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউরড, সেখানে আপনাদের চিন্তা চেতনা স্বাধীনতাকে আমরা যথেষ্ট শ্রদ্ধার সাথে দেখি। সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের ঘোষণা করছি, আজকের পর থেকে গ্রুপ থেকে কোনো ভিডিও ডিলিট করা হবে না, নাম্বার 1। নাম্বার 2, আমার পূর্বের যে 50টি ক্লাস ছিল, এই ক্লাসগুলোর অধিকাংশ ক্লাস আবার গ্রুপে সম্প্রচার করা হবে। এটা সম্পূরক হিসেবে, যেমন আমরা আমাদের লিস্টে বর্গমূল রিলেটেড কোনো লেকচার নেই, তার মানে বর্গমূলের উপর যে পূর্বের নেওয়া লাইভ ক্লাসগুলো আমি এগুলি প্রচার করব, যাতে করে যারা আগ্রহী তারা ওই ভিডিওগুলি দেখে নিয়ে দেখা যাচ্ছে ওই যে টপিকগুলি সিলেবাসভুক্ত নেই সেগুলি কমপ্লিট করতে পারেন। এটি হচ্ছে দ্বিতীয় ঘোষণা। আর তৃতীয় বিষয়টি হচ্ছে যে আমরা যে লাইভ ক্লাসগুলি নিচ্ছি, এই লাইভ ক্লাসগুলিতে মানে প্রায় 10টা অথবা 12টা ক্লাস পর আমরা এই ক্লাসগুলি আবার গ্রুপে পুনরায় প্রচার করব। এটি হচ্ছে তৃতীয় নিউজ। অর্থাৎ এই ভিডিওর ব্যাপারে ছিল সর্বশেষ আপডেট। আশা করি এরপর থেকে আপনাদের সমালোচনা থাকবে না। তবে একটা বিষয় আমি বলে রাখি যে গ্রুপে আমি যেটা একটু আগেও বললাম যে আমরা 5টির মতো আইডি আইডেন্টিফাই করেছি যারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্পাই হিসেবে এখানে চেষ্টা করেছেন অথবা কাজ করার মানে তাদের উপস্থিতি আমরা টের পেয়েছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমরা ক্রসিং করে এই বিষয়গুলি সব আইডেন্টিফাই করেছি। তো তাদের ব্যাপারে আমাদের কোনো ক্ষোভ নেই, আপনারা আমাদের গ্রুপে থাকেন, যত পারেন আমাদের তথ্য নেন, সমস্যা নেই। তবে একটা বিষয় হচ্ছে যে পরিবেশ যখন ঘোলাটে করার কোনো সম্ভাবনা থাকবে তখন আমরা হয়তো কঠোর সিদ্ধান্ত নেব। এর পূর্ব পর্যন্ত আপনি চুপ করে থাকবেন, আপনার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। আপনি আপনার জায়গায় থাকবেন, দেখবেন, কোনো তথ্য প্রয়োজন যদি ভালো মনে হয় সেটা আপনারা অ্যাপ্লাই করবেন, ইটস ওকে, এটা ভালো। কারণ আমি যে ভালো কাজটি শুরু করেছি এটি যদি আরও 10 জনের চর্চা করে সেটি বেটার। সো এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি যে আরও বেশি সংখ্যায় আমাদের সাথে আপনারা যুক্ত হন। তাতে করে হয়তো বাংলাদেশে একটি পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে এবং এটি বেকার বান্ধব একটি পরিবেশ তৈরি হবে, যেটা আমাদের আপামর যারা বেকার রয়েছেন তাদের জন্য অবশ্যই পজিটিভ কিছু বয়ে আনবে। এই হচ্ছে একটি বিষয়। ওকে, এখন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আশা করি আপনারা আমার অ্যানাউন্সমেন্টটা বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা বিভিন্ন কমেন্টে কিছু রিটেন ম্যাথের ব্যাপারে কথা বলছিলেন। আপনারা দেখেন যে অনেক ভাই আপুরা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, সেগুলিতে রিটেন ম্যাথগুলি চলে আসছে। আপনাদের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টগুলি গ্রুপে আপলোড করার অন্যতম একটা কারণ হচ্ছে আপনি যে ম্যাথটা আপনার নিয়মে করেছেন সেটি অ্যাসাইনমেন্ট অন্যটা যেটা আপনার ভালো লাগে, সুন্দর মনে হয়, সেগুলি ফলো করবেন। তাহলে দেখবেন যে আপনার সাথে কম্পেয়ার করতে পারবেন এবং এই জায়গা থেকে আপনার গেপটা শেষ হয়ে যাবে। সো অনেকেই এই বিষয়টা হয়তো জানেন না, তো আশা করি এখন পর থেকে দেখা যাচ্ছে যে আপনারা বিষয়টা মাথায় রাখবেন। আর এখানে আব্দুর রহমান ভাই বলেছেন স্যার নামগুলো উন্মুক্ত করে দেন। দেখুন, আমি এত কট্টরপন্থী মানুষ না। আমার বিরুদ্ধে গালিগালাজ করলেও আমি সাধারণত কাউকে কিছু বলি না। কারণ হচ্ছে আপনি যখন পাবলিকলি কাজ করবেন তখন পাবলিকলি সমস্ত মত, ভিন্ন মত, সব কিছুর প্রতি আপনার শ্রদ্ধাশীল থাকতে হবে। তো এই বিষয়গুলি নিয়ে আপনাদের টেন্স ফিল করার কিছু নেই। আমরা আপনাদের জন্য ভালো কিছু করার জন্য আসছি, সেখানে ভালো কিছুই হবে। আর ভালো কিছু যখন ব্যাপক মাত্রায় ছড়িয়ে যায় সেখানে অপর শক্তি অথবা অপপ্রচার অথবা দেখা যাচ্ছে যে কুচক্রী মহল তারা একটু তৎপর হতেই পারে। এ নিয়ে টেনশনের কিছু নেই। আসলে আমরা ওদিকে মনোসংযোগ দিব না, আমরা আমাদের কাজ কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ওকে, তো যা হোক, এবার তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আর আমরা মৌলিক সংখ্যা নিয়ে যখন কথা বলবো, মৌলিক সংখ্যার ব্যাপারে আপনারা একটা বিষয় জানেন যে মৌলিক সংখ্যাটা কি। মূলত মৌলিক সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যাকে আমরা বলি যে সংখ্যার কোনো মানে বেসিক্যালি কোনো এক্সট্রা উৎপাদক থাকে না। এক্সট্রা উৎপাদক বলতে আমি বিষয়টা এভাবে বোঝাতে চাচ্ছি
যেমন আমরা যদি 2 লিখি, এখন এই 2কে যদি আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে 2 আর 1 আসবে, অর্থাৎ 2 সমান আমার 2 ইন্টু 1 আসলো। অর্থাৎ এই যে একটা আপনি পৃথিবীতে যত সংখ্যা আছে ধরেন 1 সমান অথবা 2 সমান 2 ইন্টু 1, 3 সমান 3 ইন্টু 1, 4 সমান দেখা যাচ্ছে আমাদের 2 2 1, এখানে যত সংখ্যায় আছে প্রত্যেকটা সংখ্যার সাথে আমাদের 1 থাকবেই। হ্যাঁ, এটা একটা কমন ব্যাপার, কারণ 3 মানে হচ্ছে আসলে তিনটি 1-এর যোগফল, 4 মানে হচ্ছে মূলত 4টি 1-এর যোগফল। তার মানে 4টি 1-এর যোগফল, তার মানে প্রত্যেকটা সংখ্যা মূলত 1 থেকেই তৈরি। সঙ্গত কারণেই প্রত্যেকটা সংখ্যাতে আমাদের একটা কমন উৎপাদক হিসেবে থাকে। এই কারণে আমরা একে সত্যিকার অর্থেই দেখা যাচ্ছে যে প্রকৃত উৎপাদক হিসেবে আমরা নেই না। আর এখানে 2 থেকে যখন আমি 2 একটা উৎপাদক হিসেবে পাচ্ছি এবং 1 পাচ্ছি, তখন আমরা এতটুকু বলতে পারি যে 2-এর আসলেই প্রকৃত কোনো উৎপাদক নেই, কারণ 2 তো হচ্ছে এই 2 আর 1 তো হচ্ছে সব সংখ্যার সাথেই থাকে। আর মৌলিক সংখ্যা হচ্ছে মূলত ওই সংখ্যাটাই যে সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক থাকে না। প্রকৃত উৎপাদক বলতে আমি যেটাকে বোঝাতে চাচ্ছি, ধরুন 6 এর উৎপাদক কি কি হতে পারে? উৎপাদক তো আপনারা জানেন যে যে সংখ্যাটা তারা কোনো সংখ্যাকে ভাগ করা যায়, যেমন 6কে আপনি 1 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে 6-এর উৎপাদক হচ্ছে 1 2 3 6, অর্থাৎ এই 4টা হচ্ছে 6-এর উৎপাদক। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই 6-এর মাঝে আপনি দেখেন যে 1 এবং 6 ব্যতীতও আমরা আরও 2টি উৎপাদক দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমাদের 2 এবং 3 আরও 2টো প্রকৃত উৎপাদক পাচ্ছি, তাই কিনা? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যাটা যেভাবে মনে রাখবো যে কোনো সংখ্যাকে, এটার ডেফিনেশনটা আমরা এভাবে বলি, কোনো সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাকে মৌলিক সংখ্যা বলে। আসলে মূল কথাটা হচ্ছে কোনো সংখ্যার যখন প্রকৃত উৎপাদক না থাকে তখন ওই সংখ্যাটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর এখানে 6 আমাদের মৌলিক সংখ্যা না, কারণ এখানে আমাদের প্রকৃত উৎপাদক রয়েছে 1 এবং 6 ছাড়াও আরও উৎপাদক রয়েছে। কথাটা ক্লিয়ার? এখন এর সাথে আরেকটা বিষয় চলে আসছে যে যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যখন এই যে ওই 1 এবং ওই সংখ্যা ব্যতীতও যখন আরও উৎপাদক থাকে, যেমন এখানে 2 3 আছে, তার মানে এটি হচ্ছে আমার কি? 6 হচ্ছে আমার যৌগিক সংখ্যা। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমরা একে এইভাবেই বলতে পারি যে মৌলিক সংখ্যা হচ্ছে যার কোনো প্রকৃত উৎপাদক থাকে না, যৌগিক সংখ্যা হচ্ছে যার প্রকৃত উৎপাদক থাকে, এক বা একাধিক উৎপাদক থাকে। ওকে, এই হচ্ছে মূলত আমাদের মৌলিক এবং যৌগিক সংখ্যা। এখন এই যে মৌলিক এবং যৌগিক সংখ্যা, এখানে আরেকটা টার্ম রয়েছে, সেই টার্মটা হচ্ছে মূলত যে সহমৌলিক একটা আইডিয়া রয়েছে। এই আইডিয়াটাও আমরা একটু ক্লিয়ার করে নিতে পারি। ধরুন আমার এখানে 7 আছে এবং 11 আছে। আমরা এই দুটো সংখ্যার যে উৎপাদক আছে এগুলি যদি আমরা দেখি, 11 এবং 1, এরা হচ্ছে এর উৎপাদক। দেখুন এই দুটো উৎপাদকের ভিতর কমন যাচ্ছে শুধুমাত্র 1, অর্থাৎ শুধু কমন হিসেবে 1 আছে, আর কোনো সংখ্যা নেই। ধরুন আমি যদি স্বাভাবিকভাবে এখানে দেখা যাচ্ছে যে 5 নিলাম এবং 13 নিলাম, অথবা দেখা যাচ্ছে আমি 10 নিলাম এবং 13 নিলাম। দেখুন 10-এর যে উৎপাদক যদি আপনি চিন্তা করেন, আমরা উৎপাদক নিয়ে আরও ডিটেলস কথা বলবো, বিশেষ করে লসাগু গসাগুতে। এখানে উৎপাদক আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা উৎপাদক হচ্ছে, দেখুন 10-এর উৎপাদক হচ্ছে 10কে 10, অর্থাৎ যতগুলি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এই প্রত্যেকটাই হচ্ছে ওই 10-এর উৎপাদক। অর্থাৎ 10কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, তার মানে 10-এর একটি উৎপাদক হচ্ছে 1। 10কে 10 দিয়ে ভাগ করতে পারি, এই কারণে 10-এর একটি উৎপাদক হচ্ছে আমার 10। একইভাবে 10কে 2 দ্বারা ভাগ করতে পারি, এটিও একটি উৎপাদক। 5 দ্বারা ভাগ করতে পারি, এটিও একটি উৎপাদক। তার মানে 1 2 5 10, এটা হচ্ছে 10-এর উৎপাদক। এই উৎপাদকগুলি হচ্ছে মৌলিক সংখ্যাও আছে, যৌগিক সংখ্যাও আছে। দেখুন 2 এবং 5 মৌলিক সংখ্যা, 10 হচ্ছে আমার যৌগিক সংখ্যা। অর্থাৎ এটা আমি ইন জেনারেল মৌলিক উৎপাদক বের করলাম, যেখানে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সবই আছে। আবার যদি আমি 10কে এভাবে উৎপাদকে বিশ্লেষণ করি যে 5 দুগুণে 10, অর্থাৎ 10 সমান হচ্ছে 2 × 5।
এটাকে বলা হয় মৌলিক উৎপাদকীয় বিশ্লেষণ। মৌলিক উৎপাদকীয় বিশ্লেষণ হচ্ছে যার উৎপাদকগুলো সবকটাই মৌলিক সংখ্যা হবে। আমি আবারও বলছি, যে সংখ্যার উৎপাদকগুলি প্রত্যেকটা মৌলিক সংখ্যা হবে। দেখবেন 10-এর উৎপাদক 2 এবং 5 দুটোই মৌলিক সংখ্যা। তার মানে হচ্ছে এখানে 2, 5 হচ্ছে 10-এর উৎপাদক এবং এটা হচ্ছে মৌলিক উৎপাদকীয় বিশ্লেষণ, যেটার প্রত্যেকটা উৎপাদক হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এভাবে আমি উৎপাদক বের করতে পারি, এভাবেও উৎপাদক বের করতে পারি। তো যা হোক, আমি ধরে নিলাম যে 10-এর উৎপাদক হচ্ছে মূলত 2 × 5, 13-এর উৎপাদক হচ্ছে 13 × 1, তাই কিনা? দেখুন তো 10 এবং 5-এর উৎপাদকগুলোর মাঝে দেখুন এটা কিন্তু আরও একটা উৎপাদক আমি 1 ধরে নিতে পারি, কারণ সবকটার সাথে যেহেতু 1 আছে 1 ধরেই নিতে পারি। তার মানে দেখেন এই দুটো সংখ্যার উৎপাদকের মাঝে শুধুমাত্র 1 কমন আছে, আর কোথাও কোনো কমন নেই। তার মানে যে দুটি সংখ্যার উৎপাদকের মাঝে কোনো কমন উৎপাদক না থাকে, 1 তো সবটাতেই আছে, তার মানে কি, অর্থাৎ 1 ব্যতীত আর কোনো উৎপাদক না থাকে, তাহলে ওই সংখ্যা দুটো পরস্পর সহমৌলিক। এখানে 10, 13 হচ্ছে পরস্পর সহমৌলিক, কারণ এখানে কেবলমাত্র 1 কমন আছে। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক। বলুন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? শহীদ ভাই বলেছেন স্যার লেখার সাইজ একটু বড় করেন প্লিজ। ওকে, হ্যাঁ, খুব দ্রুত একটু কথা বলুন। আমি প্রকৃত উৎপাদক কিন্তু বলেছি যে সংখ্যার উৎপাদক যে ওই সংখ্যা এবং 1 ব্যতীত আরও আসবে। যেমন এই যে এখানে দেখেন, এখানে 2 আসছে, 5 আসছে, অর্থাৎ 10 ছাড়াও আমার 2 আসছে কি 5 আসছে। এখানে খেয়াল করে দেখেন, এখানে 2 আসছে, 5 আসছে, 1ও আছে, 10ও আছে। 1 ও ওই সংখ্যা ব্যতীত আর যে উৎপাদকগুলি আসবে এইগুলিকে আমরা প্রকৃত উৎপাদক বলবো। কথাটা ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আমি একটু আলোচনাকে এগিয়ে নিতে চাচ্ছি। সমস্যা নেই, আজকের পর থেকে যেহেতু ভিডিওগুলি গ্রুপে রয়ে যাবে, আপনারা বারবার রিপিট করে দেখবেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট আইডিয়াতে যাব যে আমাদের মৌলিক উৎপাদক থেকে, মৌলিক সংখ্যা থেকে আমার কি কি প্রশ্ন আসে। মৌলিক সংখ্যা থেকে আমাদের 2 ধরনের প্রশ্ন আসে। এক ধরনের প্রশ্ন হচ্ছে, ধরুন 25 থেকে 55 পর্যন্ত একটা এরিয়া দিল, এই এরিয়ার ভিতর কয়টা মৌলিক সংখ্যা আছে। আবার আরেকটা প্রশ্নের ক্যাটাগরি হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। ওকে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। ধরুন আপনার দেখা যাচ্ছে এখানে 79 দিল, 91 দিল, 143 দিল, আপনাকে বললো নিচের কোনটি মৌলিক সংখ্যা। অর্থাৎ এই টাইপের একটা কোশ্চেন আসে। তবে প্রথম টাইপ যেটা বললাম, এই টাইপে এখানে কিছু ভাষাগত সমস্যা রয়েছে, সেগুলি আজকে আমি ক্লিয়ার করব। তো এই 2 টাইপের প্রশ্ন মূলত আসে। আর যেটা প্রথম টাইপ বললাম যে ধরেন 25 থেকে 55 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, সেখানে এমনও হতে পারে যে 25 এবং 55-র মাঝে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য, অথবা 25 থেকে 55 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে, এই মৌলিক সংখ্যা এই মৌলিক যে সংখ্যা রয়েছে যেগুলি, এদের যোগফল কত অথবা এদের গড় কত ইত্যাদিভাবে প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, আমরা আলোচনার ধারাবাহিকতায় সব কিছুই জানবো, তবে আমরা স্টেপ বাই স্টেপে এগোবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। এবার আমরা যদি দেখি যে মৌলিক সংখ্যার প্রথম প্রবলেমটা আমরা একটু সলভ করব, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। নিচের কোনটি মৌলিক সংখ্যা, অর্থাৎ আমরা এই প্রশ্নটির একটু সমাধান খুঁজব, নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখন এই জাতীয় প্রশ্ন সমাধানের জন্য আমাদের প্রথমত কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, আপনারা যারা পূর্বের ক্লাসগুলি করেছিলেন তারা জানেন যে 3-এর বিভাজ্যতার নীতিটা খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমি একটু কিছু বেসিক ধারণা দেই, সেই ধারণাগুলি আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। প্রথমত হচ্ছে, আমি 30 পর্যন্ত একটু সংখ্যাগুলি লিখে নিই, তাহলে আইডিয়াটা দাঁড় করাতে আমাদের সুবিধা হবে। 2, 1, 2, 3, 4, 5, 6।
ওকে, আমরা এই 30 পর্যন্ত একটু সংখ্যা লিখে নিলাম, তাহলে আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা তৈরি হবে। আমাদের এক কোনো মৌলিক সংখ্যা না, কারণ প্রত্যেক সংখ্যার সাথে আমার এক রয়েছে। তো আমাদের মৌলিক সংখ্যাটা শুরু 2 থেকে, অর্থাৎ 2 হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। ওকে, এবং মজার তথ্য হচ্ছে যে এটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং তারপরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 3 এবং তারপরের মৌলিক সংখ্যাটা হচ্ছে আমার 5। ওকে, এবং তারপরের মৌলিক সংখ্যাটা হচ্ছে আমার 7। মজার বিষয় হচ্ছে 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটি জোড়, আর বাকি সমস্ত মৌলিক সংখ্যাগুলি হচ্ছে বেজোড়। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটি জোড় মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, এবং সবচেয়ে কনিষ্ঠ মৌলিক সংখ্যা, আর বাকি সমস্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে আমাদের বেজোড়। তার মানে আপনি 2 ব্যতীত যে কোনো সংখ্যা থেকে যখন মৌলিক সংখ্যা বের করবেন তখন আগে দেখবেন সংখ্যাটা জোড় নাকি বেজোড়। যদি জোড় হয় তাকে বাদ দিয়ে দেন, কারণ সে মৌলিক হবে না। কথাটা ক্লিয়ার? 2 ব্যতীত যত জোড় সংখ্যা দেখবেন তা সেটি কি আমার মৌলিক সংখ্যা হবে না, এটা 100% নিশ্চিত। তার মানে 100 থেকে যদি 1 থেকে 100 পর্যন্ত আমি চিন্তা করি, অর্ধেক যদি জোড় বাদ দিই তাহলে আমার আর 50টা বেজোড় সংখ্যা থাকতেছে। অর্থাৎ এই 50টা বেজোড় সংখ্যার মাঝে আমাকে দেখতে হবে এই বিজোড়গুলির মাঝে কোনটি মৌলিক কোনটা মৌলিক না। অর্থাৎ মৌলিক সংখ্যা বের করার যে মিশনটা, এটি মূলত হচ্ছে বিজোড় সংখ্যা থেকে বের করতে হয়। কথাটা ক্লিয়ার? আমি যে কথাগুলি এখন বলবো এই প্রত্যেকটা কথাই খুবই ইম্পর্টেন্ট, এবং আমি যখন প্রশ্ন সলভ করতে যাব তখন এই প্রত্যেকটা কথাই আপনাকে হেল্প করবে। আমি আবারও বলছি যে আমরা যত মৌলিক সংখ্যা বের করব আমাদের মাথায় একটা সেন্স রাখবো যে কেবল এই প্রত্যেকটা বিজোড় সংখ্যা হবে, আর এই বিজোড় সংখ্যার মাঝে কোনোটা মৌলিক সংখ্যা হবে কোনোটা মৌলিক সংখ্যা হবে না। কোনটি হবে সেটি খুঁজে বের করাই হচ্ছে আমাদের কাজ। কথাটা ক্লিয়ার? আর একমাত্র ছোট জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। কথাটা ক্লিয়ার? এবার আমরা যে আইডিয়াটা দেখব সেটি হচ্ছে, লক্ষ্য করুন, আমাদের 3 হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা, 4 এটি জোড় সংখ্যা, তার মানে কি সকল জোড় সংখ্যা আমার কে যৌগিক সংখ্যা। ওকে, তাহলে 6 বাদ, আমার 8 বাদ, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। অর্থাৎ আমি জোড় সংখ্যাগুলি বাদ দিয়ে দিলাম। এবার আসুন, আমাদের বাকি যে সংখ্যাগুলি রইল সবকটাই বেজোড়। এখন দেখুন বেজোড় সংখ্যাগুলোর মাঝে কোন কোন ক্যাটাগরি আমরা বাদ দেব। ওকে, আসুন, আমাদের 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 3-এর যত গুণিতক আছে, 3-এর নামতা যে শিখেছেন, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 7 21, 3 8 24, 3-এর যত গুণিতক আছে, কথাটাকে এভাবে আমি বলবো না যে সংখ্যাগুলিকে 3 দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যাগুলিকে 3 দ্বারা ভাগ করা যায় তারাও আমার কি মৌলিক সংখ্যা না। এখন 3 দ্বারা ভাগ করা যায় এই কথাটা আমি কেন স্পেশালি বলতেছি, যে কোনো সংখ্যাকেই ভাগ করা গেলেই তো সেটা মৌলিক না, তাই না? তাহলে 3 দ্বারা ভাগ করা যায় এই স্পেশালিটিটা কেন বলতেছি, এর একটা কারণ আছে। সেটা হচ্ছে এই জন্য আমাদের একটু বিভাজ্যতার নীতিতে যেতে হবে, আমি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তাহলে 3-এর গুণিতক 6, এটা বাদ গেছে, 9 এটাও বাদ, অর্থাৎ এখানে 6ও বাদ 9ও বাদ। এবার আসুন এখানে কি 12 বাদ একইভাবে। এবার একটু লক্ষ্য করেন এখানে 15 আছে, 21 আছে। আমি 21 নিয়ে একটু কথা বলবো। 21 3-এর বিভাজ্যতা নীতির সবচেয়ে চমৎকার যে আইডিয়াটা সেটা হচ্ছে, ধরেন 121 এটি 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার উপায় হচ্ছে যে আপনি এই যে ডিজিটগুলি আছে এগুলিকে যোগ করবেন। দেখুন 21কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়,
হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে 121কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখেন যোগ করার পর আমার রেজাল্ট আসলো 4। যদি এই যোগফলকে 3 দ্বারা ভাগ করা যেত তাহলে 121কে 3 দ্বারা ভাগ করা যেত। যেমন আমি 117 নিয়ে যদি কথা বলি, 117 চেহারা দেখে কিন্তু কাঠখোট্টা মনে হচ্ছে যে একে ভাগ করা যাবে না। কিন্তু দেখুন আমরা এর যদি ডিজিটগুলি যোগ করি তাহলে আমার 9। দেখুন এই যে যোগফলটা, প্রাপ্ত যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায়, রাইট? 3 দ্বারা ভাগ করলে আমরা 3 পাচ্ছি। তার মানে এই 117কে তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে। তার মানে 3-এর বিভাজ্যতা নীতিটা কি দাঁড়ালো? 3-এর বিভাজ্যতা নীতিটা দাঁড়ালো যে সংখ্যাটিকে আমরা ভাগ করব তার ডিজিটগুলিকে আগে যোগ করে নেব। যোগ করার পর যে যোগফলটা আসবে তাকে যদি 3 দ্বারা ভাগ করা যায়, আলটিমেট পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এই হচ্ছে 3-এর বিভাজ্যতা নীতি। এই নীতিটা এতটাই ইন্টারেস্টিং একটি নীতি যে অনেক বড় বড় সংখ্যা দেখবেন যে 3 দ্বারা ভাগ করা যায়, এটা খুব সহজেই বের করা যায়। আর এই 3-এর বিভাজ্যতার নীতি গণিতের অনেক জায়গায় আমাদের কাজে দেবে। এবং 3-এর যে নীতিটা আপনারা একটু মনে রাখবেন, 9-এর বিভাজ্যতার নীতি 1, অর্থাৎ 9 দিয়েও কোনো সংখ্যা ভাগ করা যাবে কিনা সেটা টেস্ট করার। যেমন একে দেখেন, একে 9 দ্বারাও ভাগ করা যাবে। কিভাবে? কারণ এর যোগফল 9, 9কে 9 দ্বারা ভাগ করা যাবে। তার মানে 3 এবং 9-এর বিভাজ্যতার নীতিটা 1। আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব যে এখানে বিভাজ্যতার নীতি নিয়ে আমি কথা বলছি না, কারণ এ নিয়ে বইতে এত ডিটেলস কথা বলেছে, সেখানে আমি কথা বললেও আসলে আপনাদের খুব একটা অতিরিক্ত হেল্প হবে না, উপকারে আসবে না। এই কারণে আমি আপনাদের যেটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই সেগুলি একটু দেখে নেবেন। ওকে, এবার খেয়াল করুন। তাহলে এই হচ্ছে 3-এর বিভাজ্যতা নীতি। এখন আপনি দেখেন এই 21, এটা আপনি নামতা জানেন, সহজেই পারবেন। কিন্তু 117 দেখেন, 117 দেখে কিন্তু বোঝার উপায় ছিল না এটাকে ভাগ করা যায়, কারণ আমরা জানি 17কে ভাগ করা যায় না, এটি মৌলিক সংখ্যা। আপনি দেখেন এটি মৌলিক সংখ্যা, বাট দেখা যাচ্ছে যে 117কে কিন্তু ভাগ করা যায় 3 দ্বারা, তাই কিনা? যেমন আমি যদি আপনাদের ছোট্ট একটা কাজ দেই, আপনারা একটু বলুন তো যে 119কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানান 119কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, দ্রুত একটু কমেন্টিং। একটু বের করে খুব দ্রুত একটু কমেন্টে জানান যে ভাগ করা যায় কিনা। আফসানা মিমি বলছেন না। ওকে, একে 3 দ্বারা ভাগ করা যায় না। এখন 3 দ্বারা ভাগ করা যায় না, একটু খেয়াল করে দেখেন, আসলে কি 3 দ্বারা ভাগ করা যায় না? হ্যাঁ, 3 দ্বারা ভাগ করা যায় না। এটা কিন্তু আপনি খুব সহজেই বুঝলেন। তবে এর মানে এই নয় এটি মৌলিক সংখ্যা, ওটা নিয়ে আমি একটু পরে আবার আলোচনায় আসবো। আপাতত আমরা বলছি যে একে 3 দ্বারা ভাগ করা যায় না। আমি কিন্তু মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা না এটি নিয়ে কথা বলিনি। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে যদি 127 বলি, 127কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। কথাটা ক্লিয়ার? অর্থাৎ কোনো সংখ্যা বড়, যতই বড় হোক, ওটাকে আপনি খুব সহজেই দেখেই বুঝতে পারবেন একে 3 দ্বারা ভাগ করা যায় কি যায় না। ওকে, তাহলে এই কারণে আমি বলছিলাম যে 3-এর বিভাজ্যতা নীতিটা আমাদের মৌলিক সংখ্যা নির্ণয়ে অনেক বেশি হেল্প করবে। এবার আসো, তাহলে আমার 21 আমার কি মৌলিক সংখ্যা না? ওকে, একইভাবে আমাদের 27, একেও 3 দ্বারা ভাগ করা যায়, এটাও আমাদের মৌলিক সংখ্যা না। আমি বলছি 3 দ্বারা যাকে ভাগ করা যায় ওটা মৌলিক সংখ্যা না। যদি ভাগ করা না যায় তাতে যে মৌলিক, বিষয়টা এমন না। কিন্তু আপাতত আমরা ধরে নিচ্ছি যাকে ভাগ করা যায় সে মৌলিক না। কথাটা ক্লিয়ার? এবার আসো, আমাদের পরবর্তী মৌলিক সংখ্যাটা হচ্ছে 5, তাই কিনা? ধরেন একক স্থানে 5 আছে, এরকম সংখ্যা কি কি? ধরেন 5, 1, 5। দেখেন এগুলি হচ্ছে একক স্থানে 5। এভাবে আপনি অসীম পর্যন্ত যেতে পারে। একক স্থানে 5, 5, 5, 5, 5। শুধুমাত্র 5-এর ক্ষেত্রে মৌলিক সংখ্যা, একক স্থানে 5, শুধু 5 হলেই মৌলিক সংখ্যা। বাকি সমস্ত ক্ষেত্রে যত 5 আছে
হুম, এরা যৌগিক সংখ্যা, এরা যৌগিক সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, শুধু 5টা হচ্ছে মৌলিক সংখ্যা, আর একক স্থানে যত 5 আছে সবই হচ্ছে কে যৌগিক সংখ্যা। তাহলে আমরা এখানে মোটামুটিভাবে 3টা আইডিয়া ডেভেলপ করলাম। 3টা আইডিয়াটা খুবই আমাদের কাজে দিবে। প্রথম আইডিয়াটা হচ্ছে সমস্ত জোড় সংখ্যা দেখা মাত্রই কাট করে দেন, ওটি বাদ, ওটি মৌলিক না। তারপর হচ্ছে দেখেন যে কোনো সংখ্যার শেষে 5 আছে কিনা, 5 থাকলে ওটাকেও বাদ করে দেন, ওটাও বাদ। আর একইভাবে যে কোনো সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, যদি ভাগ করা যায় ওটাও বাদ দেন। মানে এই 3টার ক্ষেত্রে আপনি কোনো টাইম, আপনাদের কিন্তু খুব দ্রুত কমেন্ট করতে হবে, হ্যাঁ দ্রুত কমেন্ট করতে হবে। আপনাদের কমেন্ট পেতে খুব লেট হচ্ছে, হ্যাঁ কমেন্ট পেতে লেট হলে আমাদের সময় নষ্ট হবে। আমরা তো অনেক আইডিয়া একসাথে মানে দাঁড় করাবো, তাই না? ওকে, তাহলে এবার আমি একটু পরবর্তী বিষয়টাতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা, কিন্তু আমাদের আলোচনা শেষ নয়, এবার মূল আলোচনায় যাব আমরা। তাহলে 3টা আইডিয়াটাকে শুরুতেই বাদ দেব। জোড় সংখ্যা, তারপর একক স্থানে 5, এবং 3 দ্বারা বিভাজ্য। ওকে, এই 3টা আইডিয়া বাদ দেওয়ার পর পরে আমরা চিন্তা করব যে এটি মৌলিক সংখ্যা কিনা। কথাটা ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আশা করি আপনাদের আইডিয়া ক্লিয়ার। ওকে, এবার আসুন আমি একটু সামনে এগোবো, তাহলে আপনাদের আইডিয়াটা ডেভেলপ করতে আরও সুবিধা হবে। এবার হচ্ছে ধরেন আমি একটি সংখ্যা নিলাম 143। এখন আমাকে দেখতে হবে এই 143 আমার মৌলিক সংখ্যা কিনা। আমি আবারও বলছি, এই 143 আমার মৌলিক সংখ্যা কিনা। ওকে, তাহলে 143 মৌলিক সংখ্যা কিনা এটা আমরা প্রথমত দেখব, এটা জোড় সংখ্যা না। ওকে, আমরা দেখব একক স্থানে 5 নেই। আমরা দেখব এটাকে যদি ডিজিটগুলি যোগ করি তাহলে আমাদের সেটি হচ্ছে কত, 8। সেটি হচ্ছে কি 8। তার মানে কি এই 3টা শর্তই এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। এবার আমরা চিন্তা করব যে এটি মৌলিক নাকি মৌলিক না। কথাটা ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করে দেখেন, আমরা এই জায়গাটায় আমি আবারও রিকোয়েস্ট করব আপনার মনোযোগটাকে এবার স্থির করেন। দেখুন অনেকেই হয়তো মাঝে মধ্যে বলতে চাচ্ছেন যে ক্লাসটা কেন মানে আটকে যাচ্ছে, টুকটাক যারা বলছেন। দেখেন আপনাদের এখানে নেট কানেকশনে কোনো সমস্যা হতে পারে, হ্যাঁ এই ক্ষেত্রে আমার এখানে খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ আমার এখানে সব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা একটু নিজের একটু চেক করে নিতে পারে। ওকে, এই সাউন্ডটা করেন না আস্তে আস্তে। দেখুন এখানে নেট প্রবলেম হতে পারে, কারণ আমাদের এখানে সব কিছুই ঠিকঠাক আছে। হ্যাঁ, ওকে, এবার আসুন আমরা সময় নষ্ট করব না। এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে যে আপনাদের আইডিয়া শেখাবো, এই আইডিয়ার দিকে একটু মনোযোগী হন। সেটি হচ্ছে লক্ষ্য করুন যে আপনি কিভাবে একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা যাচাই করবেন। প্রথমত ভালো করে মনে রাখুন, যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যার বর্গমূল, ওই সংখ্যার কাছাকাছি একটা বর্গমূল নেবেন। যেমন এই সংখ্যার কাছাকাছি একটা সংখ্যা হচ্ছে 144, যেটার বর্গমূল হচ্ছে কত, 12। যেটার বর্গমূল কত হচ্ছে 12।
আমার যদি 121 থাকতো তাহলে এর বর্গমূল হতো কত? 11। আমি কিন্তু প্রথম ক্লাসে এটা আপনাদের পড়া দিয়েছিলাম। হ্যাঁ, ধরুন 125ও যদি থাকতো তার এর কাছাকাছি একটা বর্গমূল কিন্তু আমার 11 হতো। 127ও যদি থাকতো কাছাকাছি, আমি বলছি যে কাছাকাছি একটা বর্গমূল হতো কত? 11। আপনাকে যে কাজ, যেমন 169 যদি থাকতো আমার বর্গমূল 13 হতো। 175ও যদি থাকে কাছাকাছি একটা বর্গমূল 13 হবে। 100 দেখা যাচ্ছে যে যদি আমার 62ও থাকে এর কাছাকাছি একটা বর্গমূল কিন্তু আমার কত হবে? 13 হবে। অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যার কাছাকাছি একটা বর্গমূল আপনাকে নিতে হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ 143-এর কাছাকাছি একটা বর্গমূল আমার কত নিতে পারি? 12। এবার আপনাকে কয়েকটা কাজ করতে হবে। এর পূর্বের মৌলিক সংখ্যাগুলি আপনাকে লিখে নিতে হবে। এর পূর্বের মৌলিক সংখ্যা কত? 11। এর পূর্বের মৌলিক সংখ্যাটা কত? 7। ওকে, এর পূর্বের মৌলিক সংখ্যাটা আমার কত? 5। এর পূর্বের মৌলিক সংখ্যাটা হচ্ছে 3। এর পূর্বের মৌলিক সংখ্যা হচ্ছে 2। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এর পূর্বের মৌলিক সংখ্যাগুলো আপনাকে কি করতে হবে? লিখতে হবে। এখন আমি আপনাকে যে আইডিয়াটা শেখাবো সেটা হচ্ছে 2 মৌলিক সংখ্যাটা লেখার দরকার নেই, কারণ হচ্ছে 2 দ্বারা যে কোনো জোড় সংখ্যাকে ভাগ করা যায়। 2 দ্বারা যে কোনো জোড় সংখ্যাকে কি করা যায়? ভাগ করা যায়। আপনি আস্তে আস্তে করতে পারেন। এখন 2 দ্বারা যে কোনো জোড় সংখ্যাকে কি করা যায়? ভাগ করা যায়। এই কারণে 2 আমাদের নেওয়ার দরকার নেই, যেহেতু এগুলি একটাও জোড় সংখ্যা হবে না। আমরা যে সংখ্যাটা টেস্ট করব ওটা জোড় সংখ্যা হলে তো শুরুতেই বাদ দেব, তার মানে আপনার 2 নিয়ে জাস্টিফাই করার দরকার নেই। আমি 3ও বাদ দিতে পারি, কারণ এই সংখ্যাটা এই মেথডে আসার আগে 3কেও আমরা জাস্টিফাই করে নেব। সো আমার 3-এর বিভাজ্যতাটা নিয়েও ট্রাই করার দরকার নেই। এবং এই মেথডে আসার পূর্বে আমরা 5 দিয়েও কিন্তু যাচাই করে নেব, কারণ সংখ্যার শেষে যদি 5 থাকতো এটা এমনিতেই বলে দিতাম আমার মৌলিক যৌগিক সংখ্যা। তার মানে এই 5 দিয়েও আমার ট্রাই করার দরকার নেই। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমি যে 7 এবং 11 দিয়ে ট্রাই করবো, এবং এরপর থেকে আমরা 2, 3, 5 দ্বারা আর চেষ্টা করব না। কথাটা ক্লিয়ার? কারণ 2, 3, 5টা আমরা এই পরীক্ষার আগেই আমরা ট্রাই করে নেব। কথাটা ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করেন। এবার আমরা একে ভাগ করব। আপনি যদি ভাগ করে দেখেন 7 দিয়ে যাচ্ছে না, 7 গুণে 14 থাকে 3, যাচ্ছে না। 11 দিয়ে যান, দেখেন 11 দিয়ে যদি ভাগ করেন তাহলে 11 যাচ্ছে, এখানে থাকে কত? 3, 3, 3, 11 কত? 33। তার মানে একে ভাগ করলে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি। 11 কতবার যায়? 13 বার যায়। অর্থাৎ সহজ কথা যেটা হচ্ছে 11 3-এ 13তে হচ্ছে কত? 143। তার মানে এটি হচ্ছে আমার কি? যৌগিক সংখ্যা। এটি হচ্ছে আমার কি? যৌগিক সংখ্যা। কথাটা ক্লিয়ার? ওকে, আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু কমেন্ট করুন, ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, ঘটনা কি? ভিডিওটা প্রবলেম হচ্ছে নাকি? এখানে কি ভিডিও চলতেছে? ওই ভিডিওটা অফ করেন তো দেখি, একটু জিজ্ঞেস করেন তো ওদিকে ভিডিও চলতেছে কিনা। একটু তো আপনার ভাবে একটু বলে আসছে দেখি। একটু আমাকে কনফার্ম করুন তো এখন বোঝা যাচ্ছে কিনা।
ওকে, তাহলে চলুন আমরা ক্লাস কন্টিনিউ করি। এখন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা এখন একটু পুনরায় একটু কমেন্ট করুন যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। এই পর্যন্ত বুঝতে পারলে একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত। ওকে, আমি আরেকটু আপনাদেরকে হেল্প করতেছি। সেটি হচ্ছে এখানে আমি বলেছিলাম যেটা, যে এর আগে 5, 3 এবং 2, আমি বলেছিলাম যে যে সংখ্যাটা বর্গমূল আসবে তার পূর্বের যে মৌলিক সংখ্যাগুলি আপনি নেবেন। আমি বলেছিলাম যে 2 দিয়ে হিসাব করার দরকার নেই, কারণ যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে। আর যদি জোড় সংখ্যা হতো তাহলে আমরা এই পর্যন্ত আসতাম না। 3 দিয়ে চেষ্টা করার দরকার নেই, কারণ এটা যদি 3 দ্বারা ভাগ করা যেত তাহলে আমি বর্গমূলে আসতাম না, তার মানে 3ও বাদ। আমি 5 নিয়ে ট্রাই করার দরকার নেই, কারণ এর শেষে যদি 5 থাকতো এটা এমনিতেই আমি বাদ দিয়ে দিতাম। আমি বলছি এই কারণে আপনি এদিকে 7 পর্যন্ত সবসময় আসবেন, 7 পর্যন্ত আসবেন, অর্থাৎ তাহলে আপনার সংখ্যাটা কমে গেল, আপনার সময় সেভ হবে। কথাটা ক্লিয়ার? এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে, লক্ষ্য করুন যে 7, 11 এখানে হচ্ছে কত, এটা দ্বারা আমরা বুঝলাম যে 143 হচ্ছে যৌগিক সংখ্যা। কথাটা ক্লিয়ার? এবার আপনারা বলুন তো 141 এটা যৌগিক না মৌলিক সংখ্যা? খুব দ্রুত কমেন্টে জানান। 141 যেহেতু ভিডিওটা আরও বারবার দেখার সুযোগ থাকতেছে, এই কারণে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, তার মানে হচ্ছে এটি হচ্ছে কি যৌগিক। ওকে, এটা খুব সহজেই বোঝা যায়, আপনি কোনো টেস্ট ছাড়াই দেখা যাচ্ছে এই 3 টেস্টের ভিতরে এটা ধরা পড়ে যাচ্ছে। এটা 6কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটি হচ্ছে যৌগিক। কথাটা ক্লিয়ার? একইভাবে আপনারা আরও একটা প্রবলেম সলভ করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনি বুঝতেছেন কিনা। ধরুন আমি যদি সরাসরি 147 দিই, একটু দ্রুত টেস্ট করুন যে 147 আমার মৌলিক না যৌগিক সংখ্যা। 147 খুব দ্রুত। ওকে, সবাই সঠিক উত্তর করেছেন। আপনি দেখেন এটা ওই 3টা প্যারামিটারে কিন্তু এটা যাচ্ছে না, তার মানে এটা যদি আপনি হিসাব করেন, সরি এখানে 8, 8, 4, 12, সরি ওই 3 নম্বর প্যারামিটারটা যাচ্ছে, তার মানে এখানে 12কে 3 দ্বারা ভাগ করা মানে কি এটি হচ্ছে আমার যৌগিক সংখ্যা। কথাটা ক্লিয়ার? অথচ দেখতে কেমন মনে হচ্ছে? এবার 149 এটা ট্রাই করেন। 149 আমরা মৌলিক নাকি যৌগিক? 149 আপনাদের সবচেয়ে ভালো হয় যে সংখ্যাটা সহ লিখলে ভালো হয়। 149 মৌলিক, মৌলিক, ওকে মৌলিক, ঠিক বলেছেন। কারণ হচ্ছে আমরা 11 অথবা 7 দুটো দিয়ে কোনোটাই দিয়েই দেখুন আপনি ভাগ করতে পারবেন না। যেহেতু ভাগ করতে পারতেছে না, তার মানে কি এটি হচ্ছে আমার মৌলিক সংখ্যা, এটি হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা। এভাবে আপনি ট্রাই করে নেবেন। আমি যদি বলি 163, 163 এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? একটু ট্রাই করুন, খুব দ্রুত ট্রাই করুন। আপনারা একটু সংখ্যাটা লিখে কাজ করবেন তাহলে সুবিধা হয়, আমি সহজে বুঝতে পারবো।
হ্যাঁ, আমি আবারও বলছি, সংখ্যাটা লিখবেন তাহলে সুবিধা হয়। ওকে, এটিও হচ্ছে আমাদের মৌলিক। এটা খুব স্বাভাবিকভাবে আপনি যদি 13 নেন, 13 দিয়ে তো যাবেই না, কারণ 13 হচ্ছে 169। তার মানে আপনি এটাকে যদি 11 এবং 7 দিয়ে ট্রাই করে দেখেন, এটাকে ভাগ করা যাচ্ছে না। তার মানে কি, এটা আলটিমেট হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা। কথাটা ক্লিয়ার? তাহলে আশা করি এই আইডিয়াটা বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী আইডিয়াতে যাব। ওকে, তাহলে এরপর থেকে নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা, আশা করি এই ধরনের আইডিয়া আসলে আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন। এটি যত বড় সংখ্যাই হোক আপনি ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এবার এই কারণে কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের ওই বর্গ সংখ্যাগুলিকে একটু মুখস্থ থাকতে হবে, মিনিমাম 25 গড় পর্যন্ত, অর্থাৎ 25 এটি হলে ভালো হয়। কথা বুঝতে পারছেন? এই পর্যন্ত মিনিমাম একটু মুখস্থ থাকা জরুরি। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা এই জাতীয় অঙ্ক পরীক্ষায় আসলে খুব দ্রুত সমাধান করতে পারবেন। ওকে, এবার আসুন আমরা নেক্সট স্টেপে যাব। সেটি এবার স্টেপটি হচ্ছে যে কোনটি নিচে মানে একটা এরিয়া দেওয়া থাকবে। ধরেন এরিয়াটা এরকম থাকলো, ধরেন 1 থেকে, ধরুন 2 থেকে আমি নিচ্ছি, 2 থেকে লক্ষ্য করুন যে 31 পর্যন্ত, অথবা আমি দিচ্ছি 30 পর্যন্ত, 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা এটা জানতে চাইতে পারে। অথবা 2 থেকে 30 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা এটা জানতে চাইতে পারে। অথবা 2 এবং 30 এর মধ্যে, মানে এইটুকু আইডিয়া থেকে প্রায় 3 বার বিসিএস কোশ্চেন চলে আসছিল। তার মানে আইডিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া। দেখেন এখানে ভাষাগত বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। 2 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, 2 থেকে 30 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, 2 এবং 30 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা। এই আইডিয়াটা এবার একটু সিরিয়াসলি আপনারা মনোযোগী হন, আশা করি এখানে বুঝতে পারবেন। ওকে, এবার আসুন এই আইডিয়াটা একটু ক্লিয়ার করি। প্রথমত একটু ভাষাগত জটিলতা আমরা দূর করব। সেটি হচ্ছে থেকে কথাটা যদি থাকে তাহলে বুঝতে হবে এই যে দেখুন আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। 2 থেকে, দেখেন 2 থেকে তার মানে কি এখান থেকে না এখান থেকে, এখান থেকে, তার মানে 2 থেকে এটি হচ্ছে আমার কি শুরুর স্টার্টিং পয়েন্ট। এটা আমি বইতে বিস্তারিত লিখেছি। দেখেন 2 থেকে তার মানে এটি সহ স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে 2 থেকে 30 পর্যন্ত, এখানে বলছে 30 পর্যন্ত, এই পর্যন্ত, তার মানে এটা হচ্ছে আমার শেষ পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। কথাটা ক্লিয়ার? এটা কি এন্ডিং পয়েন্ট। আমি আবারও বলছি 2 থেকে মানে 2 সহ 30 পর্যন্ত মানে এই পর্যন্ত। আমি যদি 29 বলি আপনি কি মেনে নেবেন যে 30 পর্যন্ত মানে এই পর্যন্ত? না, আপনি বলবেন যে ঠিক এই পর্যন্ত। তার মানে এই যে যদি থেকে কথাটা থাকে তাহলে যে শব্দ মানে সংখ্যাটা থেকে শুরু হবে ওটা হবে স্টার্টিং পয়েন্ট। তার মানে 2 থেকে 2 সহ আমাকে হিসাব করতে হবে। অর্থাৎ 2 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে এর ভিতরের মৌলিক সংখ্যার সাথে এটা যুক্ত হবে কথাটা, অর্থাৎ 2 সহ হিসাব করতে হবে। আর পর্যন্ত মানে কি, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, একদম লাস্ট পয়েন্ট। তার মানে এটা যদি মৌলিক সংখ্যা হয় এটা সহ হিসাব করতে হবে। অর্থাৎ 2 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। অর্থাৎ থেকে থাকলে ওই সংখ্যাটা আপনাকে মৌলিক সংখ্যার জন্য হিসাব করতে হবে, পর্যন্ত থাকলে ওই সংখ্যাটাও যদি মৌলিক হয় সেটাকে হিসাব করতে হবে। অর্থাৎ এই হচ্ছে থেকে এবং পর্যন্ত। আমরা শর্টকাট দেব, থেকে থাকলে ওটাও মৌলিক সংখ্যা হলে যোগ হবে, অর্থাৎ
30 পর্যন্ত, এটাও মৌলিক সংখ্যা হলে যোগ হবে, মৌলিক সংখ্যা না হলে তো এমনিতেই যোগ হবে না। কথাটা ক্লিয়ার? তাহলে থেকে থাকলে প্লাস, পর্যন্ত থাকলেও প্লাস। ওকে, এই একটা আইডিয়া। তারপর দেখেন 2 থেকে, আমরা বলছি 2 থেকে এই পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট, তার মানে কি এটা আমাদের কাউন্ট করতে হবে 30-এর মধ্যে। 30-এর মধ্যে, মধ্যে মানে কি ভিতরে, মধ্যে মানে কি এই পয়েন্টটা না, অর্থাৎ তার ভিতরে। মধ্যে মানে কি 30-এর মধ্যে, তার মানে এটা বাদ। আলটিমেট দেখেন ভাষার মধ্যে খেয়াল করে দেখেন, 30-এর মধ্যে তার মানে এটা বাদ, তার মানে অর্থাৎ এখান থেকে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ তাহলে মধ্যে, এর মধ্যে কথাটা থাকলে এটা এন্ডিং পয়েন্ট হবে না, অর্থাৎ তার আগে থেকে শুরু হবে। কথাটা ক্লিয়ার? এই কারণে শর্টকাট হচ্ছে এর মধ্যে থাকলে এটা বাদ। কথাটা ক্লিয়ার? যদিও আমার 30 এমনিতেও বাদ, কিন্তু আমার কথা হচ্ছে যুক্তিতে যেটা, এটা আমরা চিন্তা করব। ওকে, তারপর হচ্ছে 2 এবং 30-এর মধ্যে, 2 এবং 30-এর মধ্যে, অর্থাৎ বিষয়টা এরকম, এটা 2, এটা 30, এর মধ্যে, তার মানে এই দুটো বাদ, অর্থাৎ এখান থেকে শুরু হবে 2 এবং 30-এর মধ্যে, তার মানে কি এটা বাদ, অর্থাৎ এখানে শুরু হবে এখান থেকে, মধ্যে এর এক গড় আগে থেকে। অর্থাৎ যদি এবং থাকে অথবা ও থাকে, হ্যাঁ, তাহলে এই এবং মধ্যে থাকে, তাহলে এটাও বাদ, এটাও বাদ। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার ভাষাগত জটিলতা। চলুন আমরা এখানে দেখুন আমাদের 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে, আমরা একটু হিসাব করে দেখি। এখানে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা। দেখেন এই 10 গড় পর্যন্ত, 10 পর্যন্ত এখানে হচ্ছে আমাদের 4টা। ওকে, আবার দেখেন এরপরে হচ্ছে 11, 13, 15, 17, 19। দেখেন আবার আমি একটু নিচে লিখি, 10 পর্যন্ত কয়টা? 4টা। বাকি 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে আরও 4টা। কথাটা ক্লিয়ার? এরপর দেখেন আমার 25 তো বাদ যাবে, লাস্টে 5 আছে, এখানে 23 এবং 29, তাই কিনা? অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টা। এইভাবে আপনারা এই একটা টেকনিক মনে রাখতে পারেন, যেটা আপনারা অনেকেই এটা মুখস্থ আছে, 22, 3, 21। অর্থাৎ এখানে 100 পর্যন্ত মোট এতগুলি মৌলিক সংখ্যা আছে। প্রথম 10-এ আছে 4টা, পরের 10-এ অর্থাৎ 21 থেকে আমার 20 পর্যন্ত 4টা, তারপরে 31 থেকে 40 পর্যন্ত 2টা। এভাবে আপনি টোটাল এখানে মৌলিক সংখ্যাগুলি এই সূত্র দ্বারা বোঝানো হয়। এই বিষয়টাতে আমি একটু পরে আসতেছি। আমি আরও একটু ভাষাগত জটিলতাটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। ওকে ওকে হ্যাঁ, এবার লক্ষ্য করেন, এবার আমাদের কাজটা হচ্ছে আমরা হিসাব করব যে আসলে কয়টা মৌলিক সংখ্যা। দেখেন 2 থেকে 30 পর্যন্ত, 2 থেকে তার মানে 2 সহ হিসাব করতে হবে। তাহলে 2 সহ 30 পর্যন্ত দেখেন প্রথম 10 4টা, পরের 10-এ হচ্ছে 4টা, তারপরের 10-এ হচ্ছে 2টা, তার মানে 4 4 8 আর 2 10টা। তার মানে 2 থেকে 30 পর্যন্ত কয়টা? আমার 10টা। যেহেতু 2 সহ আমাদের শুরুই এখান থেকে 30 পর্যন্ত, তার মানে 10টা। এরপর 2 থেকে 30-এর মধ্যে, 2 থেকে 30-এর মধ্যে, তাহলে 2 থেকে 30-এর মধ্যে যদি হয় তাহলে আমাদের কয়টা হচ্ছে? এটা 2 সহ হিসাব হচ্ছে, 30 বাদ দিলেও আমাদের 10টাই থেকে যাবে। ওকে, এবার আমাদের যে বিষয়টা 2 এবং 30-এর মধ্যে, তাহলে 2ও বাদ, আমার 30ও বাদ। 30 বাদ আগেও বাদ গেছে, এমনিতে আলটিমেট বাদ গেছে, যদিও আমরা হিসাবে রেখেছিলাম। তাহলে শুধুমাত্র একটা মৌলিক সংখ্যা এখানে বাদ যাচ্ছে। তার মানে কি এই পর্যন্ত 30 পর্যন্ত হচ্ছে 10টা, যদি 2 একটা বাদ যায় তাহলে হবে কয়টা? 9টা। অর্থাৎ দেখুন একটু ভাষাগত চেঞ্জের কারণে আমাদের কত পরিবর্তন আসছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনারা ছোট্ট একটা টেস্ট করবেন, সেটা হচ্ছে আমরা যদি এখানে আরও একটা লিখি, সেটা যদি লিখি 31, লক্ষ্য করেন আমরা যদি 31টা লিখি, তাহলে এবার দেখুন
আমাদের কি রেজাল্ট আসতে পারে? 31। তাহলে কি রেজাল্ট আসতে পারে? এটা আমি 1 নম্বরে দিলাম, এটি 2 নম্বর, এটি হচ্ছে আমার 3 নম্বর। আপনারা প্রথমত 1 নম্বরে উত্তরটা করেন, দেখি আপনাদের আনসার দেখে তারপর আমি এগোবো। 1 নম্বরে উত্তরটা করে 1 নম্বরে উত্তর কত হবে? খুব দ্রুত উত্তর করেন, নাম্বারিং লিখবেন, অবশ্যই 1 লিখবেন, রোমান সংখ্যায় 1 লিখে তারপর উত্তর লিখবেন, খুব দ্রুত। ওকে ওকে, সবাই উত্তর লিখেছেন 11টা। কারণ হচ্ছে যে 31 পর্যন্ত মানে কি 31কেও হিসাব করতে হবে, তাহলে 30 পর্যন্ত হচ্ছে 10টা, আর 31 সহ হচ্ছে কয়টা? 11টা। ইয়েস। এবার নেক্সট, এখানে একজন আপু বলছেন যে 18 কি মৌলিক সংখ্যা? না, 18 মৌলিক সংখ্যা না, এটি জোড় সংখ্যা, যেহেতু যৌগিক হবে। হ্যাঁ, ওকে। এবার দেখেন নেক্সট 2 নম্বরটা, আপনারা কিন্তু নাম্বার দিয়ে লিখতে বলেছি। হ্যাঁ, নাম্বার দিয়ে লিখুন 2 নম্বরটা। 2 নম্বরে কয়টা? 2 নম্বর। আমি আবারও বলছি, উত্তর লেখার সময় নাম্বারটা লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো। 2 নম্বর, 15 তো আমি মৌলিক বলিনি। দেখুন এই 15টা, সরি, এটা দাগাতে গিয়ে মনে হয় এটা ক্রস ছিল না, কিন্তু 15 মৌলিক না, এটা বাদ। আপনারা দেখেন আমি কথা বলার সময় বলছি 5 যেগুলি লাস্টে আছে এগুলি বাদ। হ্যাঁ, এটা হয়তো তখন ক্রস করতে গিয়ে এটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, আমি যেহেতু একের পর এক শূন্য দিয়ে মানে দাগিয়ে আসতেছিলাম, এখানে যেহেতু এটা কাটা ছিল না, ভুলবশত এটা চলে আসছে। ওকে, দেখেন এখানে আরো কোনো মৌলিক যৌগিক সংখ্যা কাটা বাদ আছে কিনা। ওকে, খেয়াল করেন। এবার 2 নম্বর। 2 নম্বরে অনেকেই মিক্সড উত্তর দিয়েছেন। ওকে, 10টি, তাই না? দেখুন 2 থেকে, তার মানে 2 সহ হিসাব করব 31-এর মধ্যে, তার মানে কি 31-এর মধ্যে মানে 31 বাদ, তাহলে আমার একটা কমে গেল, তাহলে উত্তর কয়টা হবে? 10টা। এবার খুব দ্রুত 3 নাম্বারটা উত্তর করতে হবে। 3 নাম্বারটা খুব দ্রুত উত্তর করেন। 3 নাম্বার, ওকে। তাহলে এবার এটা 9টা হবে, কারণ এখানে 2ও বাদ যাবে, এখানে 31ও বাদ যাবে, তার মানে কি 30 পর্যন্ত ছিল কয়টা আমার? 10টা। এবার 30, 10টা থেকে একটা বাদ, আবার এদিকে 31 বাদ, তাহলে আমার কয়টা হচ্ছে? 9টা। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ভাষাগত জটিলতা। আমার বিশ্বাস যে আপনাদের আর ভাষাগত জটিলতা নিয়ে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আজকের পর থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি একটি চমৎকার আলোচনা করব, সেটা হচ্ছে টেকনিকের টেকনিক। এই কারণে বলছি, আমরা অনেকে এই টেকনিকটা ব্যবহার করি কিন্তু অনেকে বুঝতে পারি না, এই যে এই টেকনিকটা অনেকে সঠিক ব্যবহার করতে পারি না। এই কারণে আমি একটু এই টেকনিকটা নিয়ে কথা বলবো, এবং আরও একটি টেকনিক 101 থেকে 200 পর্যন্ত আছে বইতে, সেটা আপনারা দেখে নেবেন। আমি একটা বুঝিয়ে দিলে আরেকটা হয়ে যাবে ইনশাল্লাহ। এটি হচ্ছে
এই আইডিয়াটা আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে, কারণ অনেকেই এই টেকনিকটা বুঝতে পারেন না অথবা ইউজ করতে গিয়ে ভুল করে ফেলেন। হ্যাঁ, কারণ এর উপর থেকে যেহেতু এর উপর ডিপেন্ড করে যেহেতু বেশ কিছু ম্যাথ আসে, সো আমাদের এই আইডিয়াটা একদম ক্লিয়ারলি বোঝা উচিত। ওকে, লক্ষ্য করেন যে আমি যদি আপনাদেরকে বলি যে 25 থেকে 55 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, 25 থেকে এখানে থেকে আছে 25 থেকে 163 নাম্বারটা আমি বলছি, 25 থেকে আমার 55 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা। ওকে, আমি এই আলোচনা করার পূর্বে আমি আপনাদের এই টেকনিকটা একটু বোঝাতে চাচ্ছি যে এখানে এই যে 4, এই 4 মানে কি, লক্ষ্য করে দেখুন, এই 4 মানে হচ্ছে এই 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এই একে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এই 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, রাইট? এখানে 4 মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। আপনি যখন 4 বলবেন তখন আপনাকে এই 10 আইডিয়াটা আনতে হবে যে এই 10 পিছনে আছে 1 থেকে 10। ক্লিয়ার? আবার এই 4 মানে কি, এই 4 মানে হচ্ছে দেখুন এই 11 থেকে আমার 20 পর্যন্ত, 11 থেকে কি 20 পর্যন্ত। দেখেন 11 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ আপনি যখন 4কে হিসাব করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এটা 20-এর গড়। ওকে, অর্থাৎ দেখেন এটা 20-এর গড়, এই 4 মানে কি 20, তার মানে পিছনে আছে কত 11 পর্যন্ত। তার মানে আপনি হিসাব করবেন যখন 10, 20, তার মানে কি 20 ফাইনাল চূড়াকে হিসাব করলেন, পিক। তারপর পিছনে কোথা থেকে শুরু হয়েছে 11। আমি যদি বলি তাহলে 11 কোন 4-এ আছে, এই 4-এ 20-এ আছে। আমি যদি বলি 13 কোন লিস্টে আছে, দেখেন এই যে এই 4টা, আমি যদি বলি 13 তাহলে কোন লিস্টে আছে, 20-এর গড়ে আছে। আমি যদি বলি 15 কোন লিস্টে আছে, 20-এ। যদি বলি 17 কোন লিস্টে আছে, 20-এ। 18 20-এ, 19 20-এ। অর্থাৎ আমি এখানে 20 উচ্চারণ করা মানেই হচ্ছে 10, 20, 20 মানেই হচ্ছে এখানে 11 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, 15, 16, 17, 18, 19, 20। অর্থাৎ এই যে 11 থেকে 20 পর্যন্ত যে কটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 11, 13, 17, 19, এই 4টা মৌলিক সংখ্যা। কথাটা ক্লিয়ার? তাহলে একইভাবে এই 2 হচ্ছে 30, কত থেকে 30, 21 থেকে 30, 21 থেকে 30। অর্থাৎ আমি যদি বলি 21 কোন গড়ের লিস্টে পড়ছে, 30-এর, 22 30-এ, 23 30-এ, 24 30-এর। কিন্তু এখানে মৌলিক সংখ্যা কয়টা, 2টা। অর্থাৎ এই যে 21 থেকে কত 30 পর্যন্ত দুটো মৌলিক সংখ্যা 23 এবং 29। তার মানে কি আমরা 30-এর গড়ে আমাদের 21 থেকে 30 পর্যন্ত, 30-এর গড়টা মানে 21 থেকে 30 পর্যন্ত, এই পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা, আমার 2টা। এই 2কে এখানে বোঝানো হচ্ছে। কথাটা ক্লিয়ার? আমার সংখ্যার লিস্ট হচ্ছে 21 থেকে 30 আর এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। কথাটা ক্লিয়ার? একইভাবে আশা করি বুঝতে পেরেছেন। এটা 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এই আইডিয়াটা আপনাদের একটু বুঝতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে এই আইডিয়াটা কেন লাগবে। আসুন আমরা এই ম্যাথগুলি করতে গেলেই বুঝতে পারবেন যে এই আইডিয়াটা আপনাদের লাগবে। হ্যাঁ, ওকে, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা দেখেন। এখানে দুটো উত্তর আসছে। একটা উত্তরে আসছে যে আমাদের এখানে 7টা, আরেকটা উত্তর আসছে আমাদের 8টা। এই 7 8টা মানে এখানে একজ্যাক্ট উত্তরটা আসতে হবে যে একদম মানে টার্গেট ফিগারটা কি। এখানে যদি 1 কমে যায় তাতেও আনসারবল, যদি 1 বৃদ্ধি পায় তাতেও কিন্তু আনসারবল। অর্থাৎ যেহেতু আমাদের সরাসরি অপশনকে ক্লিক করতে হবে, তাই কি না? অর্থাৎ সরাসরি সঠিক অপশনকে ক্লিক করতে হবে। এই কারণে এই টেকনিকটা আমি এতক্ষণ যা বোঝালাম এটি খুবই ইম্পর্টেন্ট। আপনাদের একটু কমেন্টস নেওয়াটা উচিত, সেটা হচ্ছে আপনারা এতটুকু আলোচনা বুঝতে পেরেছেন কিনা।
থ্যাংক ইউ। ওকে, এবার আসুন আমরা এই জায়গাটায় একটু কথা বলবো। আপনারা এখানে আমাকে একটু কমেন্টে জানান তো 25 কোন ঘরে আছে? 20-এর ঘর, 30 না 40-এর ঘর? একটু দ্রুত কমেন্টে জানান 25 কোন ঘরের? 20, 30, 40? দ্রুত কমেন্টে জানান। ওকে, তাহলে আমাদের 20 হচ্ছে 30-এর ঘরে। দেখুন এই যে 20টা, সরি 25 হচ্ছে 30-এর ঘরে। দেখেন 25-এর চূড়াটা হচ্ছে কত? 30। তার মানে 25 হচ্ছে কি, এই যে 25 হচ্ছে 30-এর ঘরে। ওকে, 30-এর ঘরে। তার মানে এই যে 25 থেকে 30 পর্যন্ত এই ভাঙ্গা অংশকে আলাদাভাবে আপনাকে হিসাব করতে হবে, যে এইটুকুর মাঝে কয়টা মৌলিক সংখ্যা, এটা আলাদাভাবে হিসাব করতে হবে। তাহলে 30-এর পর আসতে আছে 40, 40-এর পর আসতেছে আমার 50। হ্যাঁ, এবার আমাকে বলতে হবে 55 কার গড়ে? 55 কার গড়ে? 50-এর গড়ে না 60-এর গড়ে? দ্রুত কমেন্টে জানান 55 কার ঘরে? 50 নাকি 60? দ্রুত কমেন্টে জানান। ওকে, এই 55 হচ্ছে আমার 60-এর গড়ে, কিন্তু এটা শুরুটা হয়েছে কত থেকে? 51 থেকে। এখন রেঞ্জটা আমাদের 60 পর্যন্ত হলেও এখানে অঙ্কে দেওয়া আছে 55 পর্যন্ত। বিষয়টা বোঝার চেষ্টা করে যে এই আমার 55টা হচ্ছে 60-এর গড়ে, তার মানে রেঞ্জটা 60 পর্যন্ত হলেও 51 থেকে 60 হলেও আমার দেওয়া আছে কি পর্যন্ত? 55 পর্যন্ত। তার মানে এইটুকু আমরা হিসাব করব, এইটুকু মুখে মুখে হিসাব করব যে 51 থেকে 55 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা। আমি এইভাবে কেন চিন্তা করতেছি, কারণ এই মাঝখানে মৌলিক সংখ্যাটা আমাদের কোনো হিসাব করতে হবে না। কিভাবে দেখেন, খুব ভালোভাবে খেয়াল করেন, এই জায়গায় একটা ম্যাজিক আইডিয়া রয়েছে। ম্যাজিক আইডিয়াটা কি দেখেন, এখানে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 40 আর 50টা আমরা ডিরেক্টলি হিসাব করে নেব। 10, 20, 30, 40, 50, এই দুটো গড়। আমি আবারও বলছি 40 এবং 50 কিন্তু পুরো গড়টাই আমরা পাচ্ছি কোনো কন্ডিশন ছাড়া। কন্ডিশন 30-এর গড়ে আছে, কন্ডিশন 51 থেকে 60-এর গড়ে আছে, কিন্তু 40-50-এ কিন্তু কোনো কন্ডিশন নেই, এখানে পুরোটাই আমরা হিসাব করব। তাহলে এই টেকনিকটা মূলত আমরা এইভাবেই অ্যাপ্লাই করব, এছাড়া আর কোথাও এই টেকনিকের কোনো ফায়দা নেই। কথাটা ক্লিয়ার? তাহলে 10, 20, 30, 40, দেখেন 40-এ কয়টা আছে? 2টা। ওকে, 40-এ কয়টা আছে? আমার 2টা আছে। দেখেন 40-এ 2টা, তারপর 50-এ 3টা। ক্লিয়ার? তাহলে আমরা 5টা একদম ফ্রেশ পেয়ে গেলাম। এখানে আমার আর হিসাব করার দরকার হলো না। এখন আমরা এইটুকুর ভিতর হিসাব করব। 26, 25 মৌলিক সংখ্যা না, 26 মৌলিক সংখ্যা না, 27 মৌলিক সংখ্যা না, 28 মৌলিক না, অর্থাৎ 29 মৌলিক সংখ্যা, 30 না। তার মানে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? একটা। 25 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? একটা। এবার আমরা দেখুন, আমি আবারও বলছি, এটা 60-এর গড়ে হলেও 51 থেকে 50 পর্যন্ত আমাদের সর্বোচ্চ রেঞ্জ আছে, অর্থাৎ আমরা সর্বোচ্চ যা আছে এর চাইতে বেশি যেতে পারবো না। এই কারণে 51 থেকে 55 হিসাব করব। দেখুন 51 মৌলিক সংখ্যা না, 52 মৌলিক সংখ্যা না, 53 মৌলিক সংখ্যা, 55 মৌলিক সংখ্যা না। তার মানে এখানে আছে কয়টা? একটা। তাহলে আমরা পেলাম কয়টা? একটা, 2টা, 3টা, 3টা 6টা সমান 60টা। এই হচ্ছে আমাদের 7টা মৌলিক সংখ্যা। কথাটা ক্লিয়ার? দ্রুত কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা, দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা।
ওকে, এবার আমরা আরও একটি প্রবলেম সলভ করব যে 55 থেকে 72 পর্যন্ত, অর্থাৎ 45 থেকে 72 পর্যন্ত। দু একটা প্রবলেম সলভ করলেই হয়ে যাবে। 45 থেকে 72 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? এবার এই অঙ্কটাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেন আপনারা বাসায় গিয়ে চর্চা করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, আমাকে একটু বলেন তো 45 কার গড়ে, 40-এর গড়ে না 50-এর গড়ে? দ্রুত একটু কমেন্টে জানান যে 45 কার গড়ে, 40-এর গড়ে না 50-এর গড়ে? ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ আমাদের 50-এর গড়ে, তার মানে এই 45 থেকে 50 পর্যন্ত আমরা মুখে মুখে হিসাব করব। তাহলে আমরা ফ্রেশ পাচ্ছি কত? 60। ফ্রেশ পাচ্ছি কত? 70। এখন আপনারা বলুন তো 72 70-এর গড়ে না 80-এর গড়ে? দ্রুত কমেন্টে যান, 72 70-এর গড়ে নাকি 80-এর গড়ে? ওকে, 80 করে, তাই না? তাহলে এটা শুরু হয়েছে 71 দিয়ে, আমরা 72 পর্যন্ত যাব, 80 পর্যন্ত যাব না, যেহেতু আমাদের সর্বোচ্চ রেঞ্জ দেওয়া আছে 72, তার মানে এইটুকু হিসাব করব। আমাদের এইটুকু হিসাব করার দরকার নেই, কথাটা ক্লিয়ার? তাহলে আমরা যদি সূত্রটার দিকে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? 60 এবং 70 ফ্রেশ পাচ্ছি। তাহলে 10 20 30 40 50 60, এই 60 পাচ্ছি। তারপর 60 হচ্ছে 2, তারপর 70 হচ্ছে 2, কথাটা ক্লিয়ার? এই দুটো আমরা ফ্রেশ পেয়ে গেলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, 45 হিসাব করতে হবে। আমাদের 45 মৌলিক সংখ্যা না? 46 বাদ 47, 48 বাদ 49 বাদ 50 বাদ, তাহলে কয়টা? একটা। ওকে, এবার আমরা দেখব যে 71 72-এর ভিতর, 71 72-এর ভিতর 72 না, শুধু 71, তার মানে এখানে হচ্ছে একটা। তাহলে আমাদের কয়টা? 1 3 4 কত? 6টা। টোটাল কয়টা? 6টা। ওকে, এবার বলুন বুঝতে পেরেছেন কিনা? ওকে, বাকি অঙ্কগুলি আপনারা দেখবেন। 176 নাম্বারটা দেখুন, 176 নাম্বার। আর হ্যাঁ, আপনাদের জরুরি একটা ঘোষণা আছে, ঘোষণাটা একটু ক্লাসের শেষের দিকে আমি দেব। আপনারা একটু সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। যারা অ্যাটেন্ড থাকবেন না তারা হয়তো ঘোষণাটা পাবেন না। হ্যাঁ, ওকে। তাহলে দেখুন 176 নম্বর অঙ্কটা দেখুন। আশা করি এই জাতীয় প্রবলেম আসলে আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। এবার 78 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 78 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? এখন 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত মানে মৌলিক সংখ্যাগুলি বের করতে বলছে যাদের একক স্থানীয় সংখ্যা নয়। দেখেন 19, দেখি একক স্থানীয় সংখ্যা নয় এরকম কি কি আছে? 29 আছে, 39 আছে, 49 আছে, আমার 59 আছে। এই কটা 10 থেকে 60 পর্যন্ত যাদের একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার 9, কিন্তু বলছে একক স্থানীয় অঙ্ক নয় বাট মৌলিক সংখ্যা। তাহলে দেখুন তো এখানে কোন মৌলিক সংখ্যা কোনটা বাদ যাবে, অর্থাৎ এখানে কোনটা মৌলিক সংখ্যা না যেটা আমরা এই লিস্ট থেকে বাদ দেবো? দ্রুত একটু কমেন্টে জানান।
দ্রুত একটু কমেন্টে জানান এখানে কোনটা কোনটা আমরা বাদ দিয়ে দেব, দ্রুত কমেন্টে জানান। এখানে একক স্থানীয় অঙ্ক 9 আছে, এই কয়েকটা এর ভিতর কোনটা মৌলিক সংখ্যা না আমরা বাদ দিতে পারি, কমেন্টে একটু জানান। একসাথে লিখে দেন। হ্যাঁ, আপনারা কেউ কেউ ভুল করেছেন, আবার কেউ কেউ সঠিক উত্তর করেছেন। আমাদের 39 বাদ দিতে হবে, এই কারণে বাদ দিতে হবে, এটা হচ্ছে 3 13 39। ওকে, এটি আমরা বাদ দেব। তারপর 49 বাদ দিতে হবে, 7 7 49। ওকে, এটিও আমরা বাদ দেব। তার মানে আমাদের রয়ে গেল 3টা। এদের কি চেয়েছে? আমার সমষ্টি চেয়েছে, রাইট? তাহলে 3 নং 27 7 হাতের 2, তাহলে এখানে কত হচ্ছে 3 5 কত 8, 8 2 10। এই হচ্ছে আমাদের উত্তর 107। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আপনারা 178 নম্বর অঙ্কটা দেখেন, আপনারা 177 পাবেন, 178 নম্বর অঙ্কটা দেখেন। 178 নম্বর অঙ্ক, 178 নম্বর যে অঙ্কটা, এটি যদি খেয়াল করে দেখেন যে এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি প্রথম 5টি মৌলিক সংখ্যার গড়, এটা আপনারা পারবেন। 178ও পাবেন, 177ও বলছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়। প্রথম 9টা মৌলিক সংখ্যা লিখবেন, যোগ করে যে কয়টা মৌলিক সংখ্যা হবে সেই কয়টা দিয়ে কি করবেন, ভাগ করে দেবেন, অর্থাৎ 9 দিয়ে আবার ভাগ করে দেবেন। ওকে, প্রথম 9টি কি মৌলিক সংখ্যা লিখবেন, আবার 9 দিয়ে ভাগ করে দেবেন। 79 নাম্বারটা দেখুন, 30 থেকে 60-এর মধ্যে সকল মৌলিক সংখ্যার গড় কত? তার মানে 30 থেকে 60 50 পর্যন্ত, 30 থেকে 50-এর মধ্যে। তার মানে এখানে এই মৌলিক সংখ্যাগুলি আপনি হিসাব করবেন, যেমন 31 আছে, 37 আছে, 41 আছে, 43 আছে, তারপর আমার কত আছে 47 আছে। যেহেতু আমার কত পর্যন্ত বলছে, 50 পর্যন্ত বলছে। ওকে, এবার এদের যোগফল বের করে গড় করতে হবে। তাহলে আমরা যদি এদের যোগ করি, তাহলে আলটিমেট, আমি একটু সময় সেভ করতেছি, এটি হবে 199। এবার আমরা গড় করতে করলে কি করব, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 দিয়ে আমরা ভাগ করব, যেটা আসবে সেটাই উত্তর। কথাটা ক্লিয়ার? এই জাতীয় অঙ্ক আসতে পারে, এবং দেখা যাচ্ছে যে আপনারা বই থেকে এগুলি প্র্যাকটিস করে নেবেন। আরেকটা টাইপসের অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য, এটা বের করে নেবেন। কথাটা বুঝতে পারছেন কিনা? যেমন আমি যদি একটা অঙ্ক দেখি, সেটি হচ্ছে 30 থেকে 80 এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? তার মানে এই 30 এবং 80-র মধ্যে, যেমন 30-এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 31, তারপর 80-র পূর্বের মৌলিক সংখ্যাটা হচ্ছে 79। তার মানে কি 31 থেকে 79 থেকে 31 যদি বাদ দেন, তাহলে থাকে কত? এখানে 8 থাকবে আর এখানে 4 থাকবে। তার মানে উত্তর হবে কত? 48। এভাবে ম্যাথ আসতে পারে, এভাবে বিষয়গুলো একটু দেখে নেবেন। এবার আমি আপনাদের একটু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে কিছু ম্যাথ আছে যেগুলোর হয়তো আমার আলোচনায় নিয়ে আসলাম না, বাট একটু দেখে নিচ্ছি সময়টা কতটুকু। এখানে প্রায় 10টা বেজে গেছে, অর্থাৎ আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় চলে গেছে। আমি আপনাদের একটু বলি, যেমন 21 পৃষ্ঠায়, 21 পৃষ্ঠায় এখানে আছে অজানা সংখ্যা নির্ণয়। এটার উপরে একটা ভিডিও আছে, একটি ক্লাস আছে 1 ঘন্টার উপরের সময়ে, ডিউরেশন হবে 1 ঘন্টার অধিক, 1 ঘন্টা কয়েক মিনিট হবে। এই ক্লাসটি গ্রুপে মানে প্রচার করা হবে, আপনারা এই ক্লাসটি এখান থেকে দেখে নেবেন আশা করি। তারপরে এখানকার সবকটা ম্যাথ আপনি পেয়ে যাবেন। তারপর বিভাজ্যতা ও ভাজক সংখ্যা। আমি আরেকটা বিষয় বলছি যে আমি গ্রুপে
আমার সময় মতো আমি এগুলি প্রচার করব, সম্প্রচার করব। আপনাদের যে কাজটা হচ্ছে আপনি আপনার সময় মতো এগুলি দেখে নেবেন। এর ক্ষেত্রে বারবার কেউ কমেন্টে বিরক্ত করবেন না, ভাই আমি এই সময় আমার মিলবে না, ওই সময় মিলবে না। আপনাদের সময় মিলানো যাচ্ছে না বলেই আমি কিন্তু গ্রুপে ভিডিও রেখে দিচ্ছি। আমি গ্রুপে হিউজ পরিমাণ সাপোর্ট দেব। এখন আপনি আপনার সময় অনুসারে সেগুলি কাজ করে নেবেন, অর্থাৎ ক্লাসগুলি দেখে নেবেন। তাহলে বিভাজ্যতার নীতি, ভাজক সংখ্যা নির্ণয়েরও একটা ভিডিও, বিভাজ্যতার নীতি সবকটারই নাই, মোটামুটি ভাজক সংখ্যা নির্ণয়ের একটা ভিডিও আছে, ওটাও আমি এখানে গ্রুপে প্রচার করব, এটা আপনারা দেখে নেবেন। এবং সেটা পরবর্তী যে পাটিগণিত ক্লাসের আগেই করা হবে। এই একটা বিষয়। আর মৌলিক সংখ্যা নিয়ে কথা বললাম, আর জোড় বিজোড় সংখ্যারও একটা ভিডিও আমি গ্রুপে প্রচার করব, সেটা দেখে নেবেন। ওকে, আর সেখানে মূলত অমূলত সংখ্যাটাও থাকবে। ওভারঅল আপনারা নিজের মতো করে পুরো বইটা একবার রিভিশন দেবেন, পুরো বইটা বলতে পুরো চ্যাপ্টারটা। আশা করি এমনিতেই সমস্যা থাকার কথা না, তারপরেও যদি সমস্যা থাকে গ্রুপে পোস্ট করবেন, আমরা অ্যাপ্রুভ করে দেব। আপনারা নিজেরা আলোচনা করুন, একটা গ্রুপ স্টাডি পরিবেশ তৈরি করুন, যাতে করে আপনাদের দেখা যায় কোনো প্রবলেম একজনে পারতেছেন, ছোট্ট একটা ভিডিও করে গ্রুপে দিয়ে দেন। একজনের একটা প্রবলেম থাকলো, মানে আমি চাচ্ছি সিক্রেট গ্রুপটা আপনাদের পড়াশোনার জন্য একটা চমৎকার পরিবেশ তৈরি হোক, এই বিষয়টা আমি চাচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা যদি পরস্পরকে সহযোগিতা না করি তাহলে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে না। আর যেহেতু ইনশাল্লাহ বাংলাদেশে একটি বেকার বান্ধব এবং শক্তিশালী শিক্ষার্থীর পক্ষে যায় এমন একটি পরিবেশ তৈরির জন্য আমি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য, পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব একান্তই আপনাদের। দেখুন, আপনাদের যত্রতত্র এবং অহেতুক পোস্ট করার কারণে আমরা গ্রুপে অ্যাপ্রুভাল দিতে বাধ্য হয়েছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় নষ্ট হচ্ছে। কেন সময় নষ্ট হচ্ছে? কারণ ওই পোস্টগুলি অ্যাপ্রুভ করতে গেলেও আমাদের সময় নষ্ট হয়। কিন্তু কি করব বলেন, আপনাদেরকে অনেক সুন্দরভাবে বোঝানোর পরেও আপনারা হয়তো অনেক কিছু বুঝতে চান না, অথবা বুঝলেও আপনারা দায়িত্ব পালনে হয়তো ওই জায়গাটাই নিজেকে হয়তো সেট আপ করতে পারেন না। যা হোক, বাধ্য হয়ে কষ্টটা আমাদের কাঁধে নিতে হয়েছে, নচেত গ্রুপের যদি অ্যাপ্রুভাল সিস্টেমটা না থাকতো এটা আমাদের হিউজ পরিমাণ টাইম সেভ হয়ে যেত। কারণ এত পোস্ট, আপনাদের অ্যাসাইনমেন্ট, এইগুলি দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভ করাটাও একটা যন্ত্রণাকর কাজ। তারপরে যা হোক, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা ওই কাজটুকু আমাদের কাঁধে নিয়ে নিলাম। এই হচ্ছে একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনি যদি সত্যিকার অর্থে দেখুন, যদি আমার ক্লাসগুলি ভালো লাগে এবং আপনি যদি মনে করেন যে এই ক্লাসগুলি ইফেক্টিভ এবং শিক্ষার্থীদের জন্য কল্যাণকর, তাহলে দেখুন, লজ্জা বলে, সংকোচ বলে আপনি ম্যাথ টিউটরকে চারদিকে ছড়িয়ে দিন। অন্তত প্লিজ আপনার একজন বন্ধুকে হলেও উৎসাহিত করুন আমার এই কার্যক্রমে অংশগ্রহণ করতে। এতে করে যে বিষয়টা হবে, আমি আরও বেশি উৎসাহিত হতে পারে আপনাদেরকে যে সাপোর্ট দিচ্ছি এরও শতগুণ সাপোর্ট আরও বেশি পেতে পারেন। এই সব কিছুই নির্ভর করবে যে আপনারা কত বেশি সংঘবদ্ধভাবে আমার পাশে দাঁড়াচ্ছেন। এখন আপনারা যদি আপনাদের জায়গা থেকে যদি কৃতজ্ঞতা বোধটা প্রকাশ না করেন এবং ওই জায়গায় যদি আপনারা স্থির থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই হয়তো আমি এই ভলেন্টিয়ার স্টাইলের যে সাপোর্টটা, সেটা হয়তো একসময় হয়তো কন্টিনিউ নাও করা সম্ভব হবে। কারণ দিন শেষে আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার টিচার, আমার নিজস্ব আর্ন করতে হয়, নিজস্ব আয়ে আমাকে আমার এবং আমার ফ্যামিলিকে চালাতে হবে। সেই জায়গা থেকেই দেখা যাচ্ছে আমি চাইলেও এতটা উদারতা প্রকাশ করার সুযোগ নেই, যেহেতু আমি সরকারি বেতনভুক্ত নই। সো সঙ্গত কারণেই আমি সত্য কথা সবসময় অকপটে বলি। এই ক্ষেত্রে তখনই সম্ভব যখন এই জায়গা থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই নিউজটাকে চারদিকে ছড়িয়ে দেবেন। অর্থাৎ আমার একটা দিক থেকে আমি সাপোর্ট পাবো, অন্য দিক থেকে আমি হয়তো উদার হওয়ার সুযোগ পাবো। নচেত বাস্তবতা, দিন শেষে বেঁচে থাকাটাই হচ্ছে মানুষের অন্যতম একটি লক্ষ্য। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। তো যা হোক, এই বিষয়গুলির ক্ষেত্রে আপনারা যত উদার মনে আপনারা চিন্তা করবেন, আশা করি ইনশাল্লাহ আমি তত বেশি আপনাদের জন্য কাজ করতে পারবো। ইভেন আমি গ্রাফিক্স প্যাডেও আমি আপনাদের কিছু ক্লাস রেডি করব, যেগুলি নিয়মিতভাবে ভিডিও পেতে থাকবেন। তবে সবকটাই চমক পাবেন ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসটার মাঝামাঝি থেকে। কারণ হচ্ছে এর আগ পর্যন্ত আমি অন্য একটা কাজে একটু ব্যস্ত আছি। এই ব্যস্ততা শেষে ইনশাল্লাহ হিউজ পরিমাণ সাপোর্ট পাবেন। ওকে, আর এখন দেখুন, মেসেঞ্জার গ্রুপে কি ম্যাথ টিউটর ছাড়া অন্য কোনো পাবলিকেশনসের ম্যাথগুলোর সমাধান করা মানা? কাইন্ডলি বলবেন স্যার। এ ব্যাপারে আমি একটু বলি।
যে দেখুন আসলে আমাদের প্রথম ফোকাসটা হচ্ছে যে ম্যাথ টিউটর বইটার A to Z পর্যন্ত সলভ করা। আর এখানে আপনারা জানেন যে স্বভাবতই আমার একটু শত্রুর সংখ্যা বেশি। হয়তো দেখা যায় যে আমার দেখা যায় যে প্রতিপক্ষ থেকে বিভিন্ন সময় আপনারা জানেন যে ইংলিশ টিউটরের ক্ষেত্রেও শত শত আঘাত এসেছে। সো আমরা এমন কোনো ওয়ে খোলা রাখতে চাই না যাতে অন্য বই বিশেষ কৌশলে প্রচারণায় অংশগ্রহণ করে। এই কারণে আপাততভাবে আমরা অন্তত একটা বছর আমাদের মেসেঞ্জার গ্রুপ সহ আমাদের দেখা যাচ্ছে যে সিক্রেট গ্রুপ সহ সব জায়গায় আমরা অন্য প্রকাশনীর বইগুলি অ্যালাউ করব না। তবে হ্যাঁ, প্রচলিত যে প্রকাশনী, আমি দুটো প্রকাশনীর কথা বলবো, সেটি হচ্ছে MP3 জর্জ এবং প্রফেসরস। এই দুটো প্রকাশনীর যে কোনো ম্যাথ আপনারা আমাদের গ্রুপ থেকে শুরু করে সব জায়গায় সলভ করতে পারবেন। এর বাহিরে অন্য কোনো প্রকাশনীর যে ম্যাথ আমাদের গ্রুপ এবং সিক্রেট গ্রুপ বলে মেসেঞ্জার গ্রুপগুলিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই সব কিছু কারণ তারা দিন শেষে গিয়ে নিজেদেরকে মানে অন্যভাবে প্রমোট করতে চায়। কিন্তু আমাদের কথা হচ্ছে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাজ করে যাক, সেটিই ভালো। কিন্তু অন্য ফিল্ডে এসে অন্যকে বিতর্কিত করা অথবা অন্যের ফিল্ডে এসে জবরদখল করা, দখলি যে একটা মনোভাব, ওটাকে আমি ঘৃণা করি। এই কারণে ঘৃণা করি কারণ প্রত্যেকের অবস্থানটা অনেক দীর্ঘদিনের সাধনার ফসল। ইভেন আমি আপনাদের জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার একটা সংগ্রাম। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা কট্টরপন্থার সাথে কখনো চিন্তা করবেন না, খোলাখুলিভাবে চিন্তা করুন যে এই জায়গাটায় আপনি থাকলে কী ভাবতেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনারা জানেন না কি পরিমাণ পোস্ট আমাদের এখানে পেন্ডিং থাকে। এগুলি হচ্ছে পরোক্ষ প্রচারণার কৌশল নিয়ে তারা এসে থাকে। আমরা সেগুলি দেখা যাচ্ছে আমরা শুরুতেই এটা আমরা ভেনিশ করার চেষ্টা করি। ওকে, আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আমি সবসময়ই বলি আপনারা বিষয়গুলি খোলা মনে চিন্তা করুন, এটা কট্টরপন্থার সাথে চিন্তা করার দরকার নেই। কথাটা ক্লিয়ার? ওকে স্যারের কাছে অনুরোধ করব, যেদিন আপনার ক্লাস হবে সেই ক্লাসগুলো পরের দিন সকাল 8টা পর্যন্ত রাখা চাই। এটা 8টা না, এখন থেকে কোনো ক্লাসই ডিলিট করা হবে না। ওকে, সো এই ব্যাপারে আর রিকোয়েস্ট করার দরকার নেই। যদি মেট্রা কোনো পাবলিকেশনসের তা থেকে জানা না থাকে, তবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি সলভ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। ওকে ওকে, তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকে ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আর আপনাদের জন্য আবারও বলে যাচ্ছি যে আপনাদের ভিডিও ডিলিট করা হবে না। আর আমাদের এক্সট্রা ভিডিওগুলি গ্রুপে আমরা রুটিন দিয়ে দেবো শর্টকাট, ওই রুটিনে ভিডিওগুলি প্রচার হতে থাকবে। যে যত বেশি ভিডিওগুলি দেখবেন তার বেসিক তত ক্লিয়ার হবে। আর আমার সঙ্গেই থাকুন, ম্যাথ টিউটরের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।